বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এটি লুইস এবং কোসেল নামে দুইটা সায়েন্টিস্ট এটি দিয়েছিলেন। তাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করে ওনারা লুইস ডট স্ট্রাকচারটা বিল্ড আপ করে আমাদের জন্য বিভিন্ন কম্পাউন্ডের স্ট্রাকচার তৈরি করে দিয়েছিলেন। তাহলে আমরা প্রথমে জেনে নিই লুইস ডট স্ট্রাকচার আঁকার জন্য আমাদের কি কি রুলস জানতে হবে। প্রথমে দেখা যাচ্ছে এখানে রুল ফর সিলেক্টিং সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম সিলেক্ট করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে লিস্ট ইন নাম্বার। তার মানে যেটাকে আমরা যেই অ্যাটমটাকে অথবা পরমাণুটাকে আমরা সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করব সেটা সংখ্যায় কম হতে হবে এবং লিস্ট ইন ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমরা বুঝতে পারতেছি যেটার তড়িৎ ঋণাত্মকতা কম সেটা সেন্ট্রাল অ্যাটম হওয়ার বেশি যোগ্যতা অর্জন করতে পারবে এবং লার্জেস্ট সাইজ যেটা সাইজে বড় হবে। সেকেন্ড যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হাইড্রোজেন এবং ফ্লোরিন ক্যান নেভার বি সেন্ট্রাল অ্যাটম। তার মানে হাইড্রোজেন এবং ফ্লোরিন কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না। দ্বিতীয় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কর্নার অ্যাটম মানে যেগুলো সাইড অ্যাটম আছে ওগুলা অক্টেট ফিল আপ করতে হবে। আর যদি সাইড অ্যাটম হিসেবে হাইড্রোজেন চলে আসে তাহলে আমাদের ডুপ্লেট ফিল আপ করতে হবে। এটা মাথায় রাখতে হবে এবং থার্ড যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম ক্যান হ্যাভ 8 অর মোর ইলেকট্রন। এটা মানে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে সেন্ট্রাল অ্যাটমের যে বহিস্থ কক্ষপথ আছে সেটাতে 8টা কিংবা তার অধিক ইলেকট্রন থাকতে পারে এবং সেন্ট্রাল অ্যাটম ট্রাইস টু রিমেইন ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। তার মানে সেন্ট্রাল অ্যাটমটা কেন্দ্রীয় পরমাণুটা চেষ্টা করবে তার সর্বোচ্চ যোজ্যতা অবস্থায় থাকার। যেমন অক্সিজেনের সর্বোচ্চ যোজ্যতা 2, সালফারের সর্বোচ্চ যোজ্যতা 6, নাইট্রোজেন আর ফসফরাসের সর্বোচ্চ যোজ্যতা 5 এবং কার্বন আর সিলিকনের সর্বোচ্চ যোজ্যতা 4, ক্লোরিনের ক্ষেত্রে 7। এখানে 2টা নোট হিসেবে আমি কথা লিখে রেখেছি সেটা হচ্ছে যে ইফ পজিটিভ চার্জ ইজ দেয়ার ইট উইল বি অন সেন্ট্রাল অ্যাটম আর ইফ নেগেটিভ চার্জ ইজ দেয়ার ইট উইল বি অন কর্নার অ্যাটম। এই 2টা জিনিস আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। আমি আমার হাইলাইটারটা দিয়ে এক্সপ্লেন করতেছি। ইফ পজিটিভ চার্জ ইজ দেয়ার তাহলে আমি পজিটিভ চার্জ যুক্ত একটা কম্পাউন্ড নিই H3O প্লাস। এক্ষেত্রে যে প্লাস চিহ্নটা দেখেছিলাম আমরা সেটা হবে সেন্ট্রাল অ্যাটমে। এটা আমরা একটু পরে বুঝতে পারবো যে এটা সেন্ট্রাল অ্যাটম কেন হচ্ছে। এবং ইফ নেগেটিভ চার্জ ইজ দেয়ার ধরি আমরা NO2 মাইনাস, এক্ষেত্রে আমরা দেখবো এই যে মাইনাস চিহ্ন যেটা ছিল সেটা আমরা কর্নার অথবা সাইড অ্যাটমে দিচ্ছি। আশা করি বুঝতে পারতেছি। সামনে গেলে আরো ক্লিয়ার হবে বিষয়টি। তাহলে আমি ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করি। এখানে ক্যালকুলেশন হিসেবে আমি একটা রাশি ডিফাইন করতেছি সেটা হচ্ছে টি। টি হচ্ছে যে টোটাল ইলেকট্রন। এটার হিসাবটা হবে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যেটা আমরা ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটম এটা দিয়ে আমি ইংলিশটা লিখে দিচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটম এটা হচ্ছে সর্বোচ্চ যোজ্যতা ইলেকট্রনগুলোর সংখ্যা প্লাস যদি ওই যৌগটাতে কোনো নেগেটিভ চার্জ থাকে মাইনাস যদি ওই কম্পাউন্ডটা অথবা যৌগটাতে পজিটিভ চার্জ থাকে। এটা দিয়ে আসলে এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না যে আমি এই টির ভ্যালুটা কিভাবে বের করব।
সামনে কিছু উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে দেব যে টোটাল ইলেকট্রন অথবা টিটা কিভাবে বের করতে হয়। তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে যাওয়ার আগে আরেকটু বিষয় ক্লিয়ার করে নিই। টোটাল ইলেকট্রন ছাড়া আমাদের আরো ২ টা বিষয় জানতে হবে। সেই ২ টা বিষয় হচ্ছে যে একটা বন্ড পেয়ার ইলেকট্রন, আমি লিখি বন্ড পেয়ার ইলেকট্রন। আরেকটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। আমরা সবাই জানি বন্ড পেয়ার ইলেকট্রনটা হচ্ছে ২ টা অ্যাটমের মাঝে যদি এক বন্ধন অথবা ২ বন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে তাহলে ওই ২ টা পরমাণুর মাঝে যে ইলেকট্রনগুলা সঞ্চারিত হবে ওই শেয়ারকৃত ইলেকট্রনগুলাই হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। আর লন পেয়ার ইলেকট্রন হচ্ছে যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, যেটা কোনো একটা কম্পাউন্ডে আমি ধরি NH3, এক্ষেত্রে N এর মাথায় ২ টা ডট দেওয়া থাকে। এই ২ টা ডটই হচ্ছে যে লন পেয়ার ইলেকট্রন, যেটা p অরবিটালে n পরমাণুর p অরবিটালে থাকে। এটা সামনে আরো ডিটেইলস আমরা কোনো এক সময় আলোচনা করব যে লন পেয়ার ইলেকট্রনটা কি, বন্ড পেয়ার ইলেকট্রনটা কি। আপাতত আমরা যে বেসিকটা জানি যে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে যে যেটা শেয়ার করবে না কোনো একটা যৌগের পরমাণুর মধ্যে, সেটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর অরবিটালে, ফাঁকা অরবিটালে থেকে যায়, অথবা যেটা কোনো বন্ধন ইলেকট্রন তৈরি করে না বা বন্ধন জোড় ইলেকট্রন তৈরি করবে না। আর বন্ড পেয়ার ইলেকট্রনটা হচ্ছে যে এই যে হাইড্রোজেন, যেটা নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এরকম একটা কম্পাউন্ড তৈরি করে। এখানে হাইড্রোজেনের একটা, নাইট্রোজেনের একটা, নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, আর নাইট্রোজেনের মাথার উপর ২ টা লন পেয়ার। এই যে এই ইলেকট্রনগুলোকেই আমরা বন্ড পেয়ার ইলেকট্রন বলবো। আর বন্ড পেয়ার ইলেকট্রন হিসাব করার ওয়ে হচ্ছে যে 2 ইনটু নাম্বার অফ বন্ড। আশা করি বুঝতে পারতেছি যে বন্ড পেয়ার ইলেকট্রনটা কিভাবে হিসাব করব। তারপর লন পেয়ার ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ২ টা জিনিস মাথায় রাখবো যে লন পেয়ার ইলেকট্রন ২ ভাবে ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে যে লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন, কিংবা ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের মাধ্যমে। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। যদিও এখন আমি প্র্যাকটিস না করার কারণে এই জিনিসটা আমার মাথায় হয়তোবা একটু ঘুরপাক খাচ্ছে যে এখানে টোটাল ইলেকট্রনটা কেন, বন্ড পেয়ার ইলেকট্রনের কাজ কি এবং লন পেয়ার ইলেকট্রনের কাজ কি। তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই প্র্যাকটিস সেশনটা। প্রথমেই আমি সহজ একটা যৌগ নেওয়ার চেষ্টা করি, মানে অণু। এটা হচ্ছে হাইড্রোজেন অণু। এখন এক্ষেত্রে হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? আমরা প্রথমে টোটাল ইলেকট্রন যেটা আছে টি সেটা বের করি। হাইড্রোজেন হচ্ছে যে ১ ইলেকট্রন বিশিষ্ট, যোজনী ১। আর এখানে ২ টা হাইড্রোজেন থাকার কারণে 1 ইনটু 2, ২ টা ইলেকট্রন। তারপর আমরা আসি বন্ড পেয়ার ইলেকট্রন বা বি ডট পি ডট ই সংক্ষেপে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন, তাহলে এখানে ইলেকট্রন হবে ২ টা ইলেকট্রন। এবং লন পেয়ার ইলেকট্রনটা দেখি আমরা। লন পেয়ার ইলেকট্রন এটা মেজার করতে হয় হচ্ছে টি মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, যেটা আমরা পেয়ে যাচ্ছি 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন আমি যদি হাইড্রোজেন এবং হাইড্রোজেন একটা একটা তাদের মাঝে যেহেতু কোনো লন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে পুরো ওদের দুইটাই একটা বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে এভাবে করে একটা হাইড্রোজেন
কম্পাউন্ড তৈরি করবে। এটাই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার হাইড্রোজেন অণুর জন্য। আমি আরেকটা কম্পাউন্ড নিই, তো এই অক্সিজেনের জন্য হিসাব করি। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6, তাহলে টি হবে 6 ইন্টু 2 ইকুয়াল টু 12 ইলেকট্রন, এবং বন্ড পেয়ার ইলেকট্রন হবে, আমরা জানি অক্সিজেন দুইটা অণু মাধ্যমে দুইটা বন্ড পেয়ার ইলেকট্রন থাকবে। এই যে নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রন দুইটা, তাহলে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে টি মাইনাস পিপি ইকুয়াল টু 10টা ইলেকট্রন। এখানে যে আমি বন্ড পেয়ার ইলেকট্রন দুইটা লিখছি, এটা কেমনে লিখতে পেরেছি এটা একটু আমি বুঝিয়ে দিই। প্রথমে একটা অক্সিজেন নিব, তার পাশে আরেকটা অক্সিজেন নেব। প্রথমে একক বন্ধনে দিয়ে দুটো যুক্ত করব। তাহলে আপাতত ওদের দুইজনের মধ্যে দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে, তার মানে একটা বন্ড। আমি প্রথমে বলেছিলাম নাম্বার অফ বন্ড ইন্টু 2 করলেই আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা চলে আসে। তাই আমি এখানে 2 ইলেকট্রন লিখেছি, এবং এখানেও ঠিক একইভাবে দুইটা ইলেকট্রন লিখেছি, কারণ একটা বন্ড এবং তারা শেয়ারের মাধ্যমে দুইটাই পরমাণুই নির্দিষ্টভাবে একক বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে এখন আমি লন পেয়ার ইলেকট্রনটা দুইটার মাঝখানে এমনভাবে ভাগ করে দিই যেন এই যে অ্যাটমগুলা তারা অক্টেট ফিল আপ করে। আমরা যেহেতু দেখেছি ক্রাইটেরিয়ার মধ্যে যে সাইড অ্যাটম অথবা যুক্ত পরমাণুগুলা অষ্টক পূর্ণ করতে চাই, তাহলে আমি 10টা ইলেকট্রন তাদের মধ্যে ভাগ করে দিই এভাবে। ছয়টা চলে গেছে, আর আছে 4টা। একটু খেয়াল করলে দেখতে পারবো এই যে অক্সিজেন পরমাণুটা, এটা কিন্তু অক্টেট ফিল আপ হয়নি। তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু লুইস ডট স্ট্রাকচার অনুযায়ী যুক্তিযুক্ত নয়। তাহলে আমরা কি করতে পারি, এই যে ইলেকট্রনের দুইটি আছে, এটার মাধ্যমে আমরা একটা বন্ড এখানে সৃষ্টি করতে পারি। আমি দেখিয়ে দিই, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এখন খেয়াল করি এই অক্সিজেনে যোজ্যতা ইলেকট্রন 8টা, এই অক্সিজেনে যোজ্যতা ইলেকট্রন 8টা, তাহলে দুটাই অক্টেট ফিল আপ করেছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি আমরা। খুবই সহজ দুটি উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা টোটাল ইলেকট্রন বের করছি, এবং বন্ড পেয়ার ইলেকট্রন বের করছি, এবং লন পেয়ার ইলেকট্রন বের করছি। এখন আমি কম্পাউন্ড H3O প্লাসের ক্ষেত্রে বিষয়টা দেখার চেষ্টা করি। আমরা দেখেছিলাম সর্বনিম্ন যেই সংখ্যাটা থাকে, যেখানে ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে সর্বনিম্ন, তাই আমরা অক্সিজেনকে সেন্টার অ্যাটম ধরবো। তাহলে আমি অক্সিজেনকে সেন্টার অ্যাটম ধরে 3টা বন্ড দিয়ে দিই, এইচ এইচ এইচ। তাহলে আমার টোটাল ইলেকট্রন কত হবে? টোটাল ইলেকট্রন হবে, হাইড্রোজেনের যেহেতু যোজ্যতা ইলেকট্রন 1 এবং 3টা পরমাণু আছে, তাহলে 1 ইন্টু 3 প্লাস ওই যে সূত্রটাই ব্যবহার করছি, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6, এবং যেহেতু পজিটিভ তাই আমরা সূত্র অনুযায়ী সেটা বিয়োগ করে দিব। যতটা পজিটিভ থাকবে ততটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে থাকছে
8। আমরা এখন বন্ড পেয়ার ইলেকট্রন গুনবো। এখানে বন্ড 3টা, তার মানে 2 ইন্টু 3। তাহলে এখানে লন পেয়ার ইলেকট্রন থাকতেছে 8 মাইনাস 6। টোটাল ইলেকট্রন থেকে বন্ড পেয়ার ইলেকট্রন বাদ দিলে যা হয় তাই, 2টা ইলেকট্রন। এখন আমরা 2টা ইলেকট্রন কার মধ্যে দিতে পারি? যেহেতু এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, 3টা হাইড্রোজেনই তার সর্বোচ্চ যোজনী অর্থাৎ ডুপ্লেট অবস্থায় আছে। তাই তারা তাদের যোজ্যতা বাড়ানোর চেষ্টা করবে না। আর অক্সিজেনের ক্ষেত্রে যোজ্যতা স্তরে, অক্সিজেনের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি। তাহলে অক্সিজেন পরমাণুটি অষ্টক পূর্ণ করতে পারেনি। তাহলে বাকি যে 2টা ইলেকট্রন আছে সেটা অক্সিজেনের মাথায় লন পেয়ার হিসেবে রয়ে যাবে। যেহেতু আমি বলছিলাম লন পেয়ার 2 কাজে ব্যবহৃত হতে পারে। একটা লন পেয়ার ইলেকট্রনগুলো 2 কাজে ব্যবহৃত, একটা লন পেয়ার তৈরি করবে, না হয় ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড তৈরি করবে। যেহেতু এখানে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড তৈরি করার কোনো সুযোগ নেই, তাহলে অক্সিজেন পরমাণুর মাথায় মুক্তজোড় ইলেকট্রনগুলো এভাবে বসে যাবে। এখন এখানে সবথেকে ইম্পর্টেন্ট, এই প্লাস চিহ্নটা কোথায় যাবে, মানে এই চার্জটা কোথায় যাবে? আমি আগেই বলেছিলাম যদি পজিটিভ চার্জ হয়, আমি একবার দেখিয়ে দিই। ইফ পজিটিভ চার্জ ইজ দেয়ার ইট উইল বি অন সেন্টার অ্যাটম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা বসবে সেন্টার অ্যাটমের ক্ষেত্রে। আর এখানে সেন্টার অ্যাটম হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা সেন্টার অ্যাটমের ক্ষেত্রে চার্জটা বসাবো। তাহলে এটাই হচ্ছে যে লুইস ডট স্ট্রাকচার H3O প্লাসের জন্য। ঠিক একইভাবে চেষ্টা করবে NH4 প্লাসের জন্য লুইস ডট স্ট্রাকচারটি তৈরি করার, এবং সেটি কমেন্টে জানিয়ে দেবে। এখন আমি আসতেছি আমার পরবর্তী উদাহরণের ক্ষেত্রে। এই উদাহরণটি একটু কমপ্লেক্স, এটা বোঝার জন্য একটু ধৈর্য লাগবে। আমি আশা করি সবাই ধৈর্য ধরে এটা দেখবে এবং অনেক কিছু জানতে পারবে যে কেন আমরা ফর্মাল চার্জ এই টার্মটা ব্যবহার করি এবং এই টার্মটা ইন্ট্রোডিউস করতে হয় কেন। তাহলে আমি কম্পাউন্ডটা লিখি NO3 মাইনাস। এই ক্ষেত্রে আমরা যেভাবে করছি লুইস ডট স্ট্রাকচারে এভাবে আঁকার চেষ্টা করি, তারপর আমরা বোঝার চেষ্টা করব এখানে ভুলটা কোথায়। এখানে একটা ভুল হয়, সেটা সবাই সবাই করে থাকে এবং দেখা যায় এটার কারণে আমাদের লুইস ডট স্ট্রাকচারটা আঁকতে অনেক কষ্ট হয়ে যায়। ওইটা আমরা বুঝতে পারি না কেন এখানে মাইনাস চিহ্ন আসছে, কেন এই পরমাণু অক্সিজেন পরমাণুটা মাইনাস চিহ্ন পায়। এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব আজকে ধারাবাহিকভাবে যে কিভাবে ফর্মাল চার্জ হিসাব করতে হয়। তাহলে প্রথমেই আমরা নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6 এবং মাইনাস। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি পাই? যেহেতু একটা নাইট্রোজেন তাহলে 1 ইন্টু 5 প্লাস 3টা অক্সিজেন 3 ইন্টু 6 এবং একটা মাইনাস চার্জ যেটা যুক্ত হয়ে যায় প্লাস 1। তাহলে 5, 6, 24, 24টা ইলেকট্রন। এখন আমরা বের করবো বন্ড পেয়ার ইলেকট্রন। এটার জন্য আমাদের আগে প্রাথমিকভাবে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। যেহেতু নাইট্রোজেন এখানে কম সংখ্যায়, লিস্ট ইন নাম্বার, তাই আমরা এটাকে সেন্টার অ্যাটম হিসেবে গণ্য করব। এখানে দেখা যাচ্ছে 3টা বন্ড, তার মানে 2 ইন্টু নাম্বার অফ বন্ড, 6টা ইলেকট্রন। তাহলে 24 থেকে 6 গেলে 18, তাহলে লন পেয়ার ইলেকট্রন থাকে 18টা। এখন আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন পরমাণু গুলো 6 করে তাদের যোজ্যতা স্তরে ইলেকট্রন ধারণ করতে পারবে।
আশা করি এতটুকু বোঝা গেছে যে 18টা ইলেকট্রন 3টা অক্সিজেন পরমাণুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটা অক্সিজেন পরমাণু তার বহিঃকক্ষে 6টা মুক্তচুর ইলেকট্রন ধারণ করতে পারে এবং প্রতিটা অক্সিজেন পরমাণুয়ে এখানে অক্টেট পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমরা যদি নাইট্রোজেন পরমাণু দিয়ে খেয়াল করি, নাইট্রোজেন পরমাণুর শেষ কক্ষপথে এদিকে 2টা, এদিকে 2টা এবং এদিকে 2টা, মোট 6টা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেন পরমাণু অক্টেট পূরণে ব্যর্থ হয়েছে। তাহলে এটা তো লুইস ডট স্ট্রাকচারের রুলস ফলো করতেছে না। এখানেই একটা সুন্দর কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে ফর্মাল চার্জ। এই ফর্মাল চার্জটা দিয়েই আমরা বুঝতে পারবো কোনো একটা পরমাণুতে একটা ডাবল বন্ড তৈরি করবে এবং বাকি পরমাণুতে একটা ফর্মালি চার্জ হবে, মানে তার মধ্যে একটা চার্জ ধারণ করবে। এটা আসলে রেজোনেন্স থেকে আসে, যে এই কম্পাউন্ডটা আসলে রেজোনেন্স করে, যার কারণে এখানে ইলেকট্রন ম্যাগগুলা ঘোরাঘুরি করতে থাকে। যে এইটা কিছুক্ষণ এখানে থাকে, ডাবল বন্ড তৈরি করে, আবার এইটা কিছুক্ষণ এখানে থাকে, ডাবল বন্ড তৈরি করে, এভাবে করে একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে, যেটা রেজোনেটিং হাইব্রিড স্ট্রাকচার নামে পরিচিত। তাহলে আমি ওইদিকে না যাই যে রেজোনেন্স কি, রেজোনেটিং স্ট্রাকচার কি, আমি এটা সংক্ষেপে বুঝিয়ে দিই যে ফর্মাল চার্জ দিয়ে কিভাবে আমরা লুইস ডট স্ট্রাকচারটি আঁকতে পারি। তাহলে ফর্মাল চার্জ কি জেনে নিই। কোনো একটা অ্যাটমের ফর্মাল চার্জ বের করার সূত্রটা এফসি দিয়ে। ফর্মাল চার্জ হচ্ছে এফসি ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন, অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লন পেয়ার ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ফর্মাল চার্জের সূত্র। এখানে আমি এইটা, এই যে 2টা ইলেকট্রন, এটা আমরা নামিয়ে দিতে পারি। তাহলে আমরা দেখতে পাই এখানে আমরা দেখছি নাইট্রোজেন তার যোজনীয় স্তরে 8টি ইলেকট্রন পেয়েছে। তাহলে এটা আমাদের আনসার হওয়া উচিত ছিল, যেহেতু এখানে অক্সিজেন 8টা ইলেকট্রন পেয়েছে, এখানে সবগুলা পরমাণুই অক্টেট ফিলাপ আছে। বাট এটা একটা ভুল লুইস স্ট্রাকচার, কারণ এইটা একটা ইলেকট্রন এখানে একটা মিসিং, যেটা এখানে আমরা দেখিয়েছি যে NO3 মাইনাস নাইট্রেট আয়ন, বাট এখানে ইলেকট্রনটি কোথাও দেখা যাচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের একটা গন্ডগোল আছে। তাহলে এটা আমরা বের করার জন্য আমরা পরমাণুগুলোর নাম্বার দিতে থাকি। নাইট্রোজেনকে 1 দিই, এটাকে অক্সিজেনকে 2, এটাকে 3 এবং এটাকে 4। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে সাইড অ্যাটমগুলো আছে ওগুলোর জন্য আমাদের কোনো একটাতে নেগেটিভ চিহ্ন দেওয়া লাগবে, যেহেতু আমি বলেছি নেগেটিভ চিহ্নটি আমরা সাইড অ্যাটম বা কর্নার অ্যাটমগুলোতে দিই। তাহলে আমি অ্যাটম নাম্বার 1 এর জন্য, মানে নাইট্রোজেনের জন্য আমরা এফসিটা বের করি বা ফর্মাল চার্জটা বের করি। নাইট্রোজেনের জন্য এফসিটা হবে, নাইট্রোজেন যেহেতু পঞ্চযোজী তাই এটা ভ্যালেন্স ইলেকট্রন 5 এবং লন পেয়ার ইলেকট্রন এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো লন পেয়ার ইলেকট্রন নেই নাইট্রোজেনের ঘাড়ে, তাহলে আমরা এটা 0 দিচ্ছি এবং বন্ড পেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা 8টি, তাহলে 8 ডিভাইডেড বাই 2।
তাহলে এখানে পাচ্ছি আমরা +1। এখন 2 নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট অ্যাটম। 2 নাম্বার অক্সিজেন অ্যাটমের জন্য আমরা ফর্মাল চার্জটা পাচ্ছি। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6 এবং অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন 4 আর অক্সিজেনের বন্ড পেয়ার ইলেকট্রন 4। তাহলে সূত্র থেকে আমরা পাচ্ছি এটা 0। তাহলে অক্সিজেনের গাড়ে যে ফর্মাল চার্জটা এটা হচ্ছে 0, এখানে পাচ্ছি আমরা পজিটিভ। এখন আমরা 3 এবং 4 অ্যাটমের জন্য বের করি। 3 নাম্বার অক্সিজেনের জন্য এবং 4 নাম্বার অক্সিজেনের জন্য। এখানে 3 আর 4 কিন্তু সিমিলার, মানে ওদের স্ট্রাকচারটা সিমিলার, তাই এখানে ফর্মাল চার্জটা সেম আসার কথা। দেখি কি আসতেছে। ঠিক আগের মতো 6টা ভ্যালেন্স ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন এখানে 6টি, এই যে 2টি, 4টি, 6টি এবং 2টি বন্ড পেয়ার ইলেকট্রন 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1। ঠিক একইভাবে 4 নাম্বার অক্সিজেন অ্যাটমের জন্য আমরা সেমই পেয়ে যাব। আমি এটা আর না বুঝিয়ে লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। এখন আমরা দেখছি এখানে অক্সিজেন এবং 3 নাম্বার অক্সিজেন এবং 4 নাম্বার অক্সিজেন দুটেই মাইনাস চার্জ বহন করতেছে। এখানেই আসলে সিগনিফিকেন্সটা আমরা বুঝতে পারতেছি যে হোল কম্পাউন্ডে কিন্তু এই প্লাস চার্জ এই মাইনাস চার্জকে নাল করে দিবে এবং লাস্টে কম্পাউন্ডে এই মাইনাস চার্জটি থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে NO3 মাইনাসের লুইস ডট স্ট্রাকচার। আশা করি এটি বুঝতে পেরেছি যে ফর্মাল চার্জ কিভাবে বের করছি আমরা। ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা থেকে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা আর বন্ড পেয়ার ইলেকট্রনের অর্ধেক বিয়োগ করে দিয়েছি। আমি আরেকটি উদাহরণের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করি। ধরি NO2 মাইনাস, এটা একটা কম্পাউন্ড। এটার ক্ষেত্রে আমি টোটাল ইলেকট্রন সংখ্যা বের করি। N একটা, তার যোজনী 5, অক্সিজেন 2টা, তার যোজনী 6 এবং একটা মাইনাস যেটা যুক্ত হয়ে যাবে ইলেকট্রন। এখানে আমরা পাচ্ছি 5, 6 দুগুণ 12, 5 17, 18টা ইলেকট্রন। তাহলে টোটাল 18টা ইলেকট্রন পেয়েছি। এখন বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি? এটার জন্য আমাদের প্রাথমিকভাবে কি করতে হয়? নাইট্রোজেন যেহেতু নাইট্রোজেন লিস্ট নাম্বার, তাই এটি সেন্টার অ্যাটম বা Ca। তাহলে এখানে দেখতেছি বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে যে 2টা, 4টা। যেহেতু বন্ড 2টা, 2 ইন্টু বন্ড নাম্বার 2 ইকুয়াল টু 4 ইলেকট্রন। তাহলে এখানে লন পেয়ার ইলেকট্রন কয়টা? লন পেয়ার ইলেকট্রন 18 মাইনাস 4, আশা করি এটা বুঝতে পেরেছি, 14 ইলেকট্রন। তাহলে এখন 14 ইলেকট্রন 2 ভাগে বিভক্ত হবে। প্রথমে লন পেয়ার ইলেকট্রন প্রাধান্য পাবে, লন পেয়ার হিসেবে ব্যবহৃত হবে। তারপর যদি অক্টেট ফিল আপ না করে তাহলে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথমে অক্সিজেনের অক্টেট ফিল আপ করি। অক্সিজেনের বহিস্থতে 6টা ইলেকট্রন থাকতে পারবে, যেহেতু 2টা ইলেকট্রন আগেই বন্ড তৈরি করেছে, এই অক্সিজেনও 6টা তৈরি করবে। তাহলে 6 6 করে 12টি ইলেকট্রন চলে গেছে। তাহলে এখান থেকে 12টা ইলেকট্রন লন পেয়ার অক্সিজেনের লন পেয়ারে ব্যবহৃত হয়েছে। আরও 2টি ইলেকট্রন আছে। আমরা জানি নাইট্রোজেনের যোজনী হচ্ছে যে 3 এবং নাইট্রোজেন অক্টেট ফিল আপ করতে চাই, তাই ও
চেষ্টা করবে তার যোজনী বাড়ানোর। এখানে দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেনের শেষ কক্ষপথে 4 টা ইলেকট্রন আছে। তাহলে আমরা চেষ্টা করব নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন অক্টেট করার জন্য। তাহলে আমি বাকি 2 টা লন পেয়ার এখানে বসিয়েছি। এখন দেখি অক্সিজেনের অক্টেট ফিল আপ হয়ে গেছে। সমস্যা নাই। এই অক্সিজেনেরও অক্টেট ফিল আপ। কিন্তু দেখা গেল নাইট্রোজেনের ক্ষেত্রে এটা 6 টা ইলেকট্রন তার শেষ কক্ষপথে রয়েছে, যেটা অক্টেট ফিল আপ করতে পারেনি। এখানে আসলে সমস্যাটা দেখা যাচ্ছে যে আমরা যে ফর্মাল চার্জের কনসেপ্টটা দেখেছি ওইটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমি নাইট্রোজেনকে আবার 1 নাম্বার অ্যাটম, অক্সিজেনকে এই অক্সিজেনটা 2 নাম্বার অ্যাটম এবং এই অক্সিজেনটা 3 নাম্বার অ্যাটম। তাহলে আমি এখানে ফর্মাল চার্জের হিসাবটা করি। প্রথমে আমরা দেখব লন পেয়ার ইলেকট্রন করার পরে আমরা দেখব কোনোভাবে অক্টেট পূরণ করার জন্য আমরা ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড তৈরি করতে পারি কিনা। যেহেতু নাইট্রোজেনের যোজনী 3, তাহলে আমি এখানে চেষ্টা করলে একটা, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে আমি এখানে চেষ্টা করলে এখানে একটা বন্ড তৈরি করতে পারি। সেটা এটা দিয়েও করা যায়, যে কোনো একটা অক্সিজেন পরমাণু দিয়ে করতেছি। আমি যা সাধারণত পাশেরটা দিয়ে যে কোনো একটা দিয়ে শুরু করে দিই। তাহলে প্রথমে আমরা এখন এখানে যে নেগেটিভ চার্জটি আছে সেটা কার উপর হবে এটা ডিফাইন করার জন্যই আমি ফর্মাল চার্জটি শিখিয়েছিলাম, যে ফর্মাল চার্জ হিসাব করে আমরা বুঝতে পারবো কোনটার উপরে কি চার্জ বিদ্যমান। তাহলে এখানে দেখি আমি নাইট্রোজেন অষ্টক পূর্ণ করেছে, অক্সিজেনও অষ্টক পূর্ণ করেছে এবং এই অক্সিজেনটাও অষ্টক পূর্ণ করেছে। তাহলে এটা স্ট্রাকচার হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা হিসাব করতে হবে যে কোন পরমাণুটাতে নেগেটিভ চার্জটা বিদ্যমান। এটার জন্য আমি প্রথমে নাইট্রোজেনেরটা হিসাব করি। যেহেতু 1 নাম্বার অ্যাটম নাইট্রোজেন, নাইট্রোজেনের ফর্মাল চার্জ হবে Fc। 5 টা ইলেকট্রন নাইট্রোজেনের যোজিত ইলেকট্রন এবং লোন পেয়ার ইলেকট্রন বিয়োগ করতে হবে। এখানে লোন পেয়ার ইলেকট্রন 1। লোন পেয়ার ইলেকট্রন জোড় 1 কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু 2। তাহলে এখান থেকে 5 - 2 এবং নাইট্রোজেন 6 টা বন্ড পেয়ার ইলেকট্রন তৈরি করেছে। তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে নাইট্রোজেনে 0, নাইট্রোজেনের ফর্মাল চার্জ 0। এখন আমরা 2 নাম্বার অক্সিজেন অ্যাটমের জন্য দেখি ফর্মাল চার্জটা কি হয়। অক্সিজেনের যোজিত ইলেকট্রন 6 এবং অক্সিজেনের লন পেয়ার ইলেকট্রন সংখ্যা 4। এই যে এখানে 2টি, এখানে 2টি, 4টি এবং অক্সিজেন 2 টা বন্ড তৈরি করেছে, তাই এখানে বন্ড পেয়ার ইলেকট্রন 4। 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে অক্সিজেনের 2 নাম্বার অক্সিজেন অ্যাটমটা 0 ফর্মাল চার্জ বহন করতেছে। এখন 3 নাম্বার অক্সিজেনের ক্ষেত্রে দেখি ফর্মাল চার্জটা কত হয়। Fc। দেখা যাচ্ছে 3 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে ঠিক আগের মতো 6টি এবং এখানে কিন্তু 6টি লন পেয়ার ইলেকট্রন 2, 4, 6। তাহলে 6 মাইনাস এবং 2 জোড়া বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1। তাহলে এখানে মাইনাস চার্জটি 3 নাম্বার অক্সিজেনের মধ্যে বিরাজ করতেছে। তাহলে এটাই হচ্ছে যে NO2 মাইনাসের লুইস ডটের স্ট্রাকচার। আপাতত আমরা সহজ সহজ উদাহরণগুলি দেখতেছি। এখন একটু কমপ্লেক্স উদাহরণে আসি। সেটা হচ্ছে যে SO3 2 মাইনাস। SO3 2 মাইনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে S সালফারের
যোজিত ইলেকট্রন 6, অক্সিজেনের যোজিত ইলেকট্রন 6। তাহলে আমি এখানে টিটা নির্ণয় করে ফেলতেছি। আশা করি এটা হিসাবটা বুঝতে পারবে সবাই কিভাবে করতেছি। 6টা যোজিত ইলেকট্রনের জন্য এবং 3টা অ্যাটম অক্সিজেনের এবং 2টা নেগেটিভ চার্জ যেটা যুক্ত হয়ে যাবে 318, 24, 26, 26টা ইলেকট্রন। এখানে তারপর আমরা বন্ড পেয়ার ইলেকট্রন হিসাব করব। বন্ড পেয়ার ইলেকট্রন প্রথমে একটা র স্ট্রাকচার তৈরি করতে হবে সালফারের জন্য। যেহেতু সালফার কম সংখ্যায় তাহলে সালফারই হবে আমাদের সেন্ট্রাল অ্যাটম। প্রথমে সিঙ্গেল বন্ড দিয়ে সালফারের সাথে অক্সিজেনের একটা র স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3টা সিঙ্গেল বন্ড আছে, যেটা 2 গুণ করে আমরা পাবো 6টা ইলেকট্রন এবং লন পেয়ার ইলেকট্রন পাবো 26 - 6, 20টা লন পেয়ার ইলেকট্রন। কারণ লন পেয়ার ইলেকট্রনগুলো কিসে ব্যবহৃত হয়? একটা লন পেয়ার তৈরি করবে, প্রথমে লন পেয়ার দিয়ে ফিল আপ হবে, তারপর ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড তৈরি করতে পারবে কিনা দেখবে। তাহলে অক্সিজেনের জন্য আমরা জানি অক্সিজেনে 2টা অলরেডি বন্ড ইলেকট্রন আছে, তাহলে আমরা এখানে 3টার জন্য 6টা করে 18টা লন পেয়ারে বসিয়ে দিই। আশা করি এতটুকু বোঝা গেছে যে আমি কিভাবে অক্সিজেনের মাথায় 3টা করে লন পেয়ার মোট 18টা ইলেকট্রন ব্যবহার করে ফেলেছি। আমার হাতে আছে আর 2টা ইলেকট্রন। আমরা জানি সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী 6। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সালফার তার বহিস্থ কক্ষপথে 6টি ইলেকট্রন ধারণ করেছে। তাহলে এখানে আমি আরো 2টি ইলেকট্রন দিতে পারি, কারণ সালফারের এখনো অষ্টক পূর্ণ হয়নি। তাহলে আমি অষ্টক পূর্ণ করার জন্য সালফারের মাথায় 2টা লন পেয়ার দিয়ে দিলাম। তাহলে লন পেয়ার ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এখন সালফার, অক্সিজেন এবং 3টা অক্সিজেনই অষ্টক পূর্ণ হয়েছে। কিন্তু আমি বলবো এটা কিন্তু পরিপূর্ণ লুইস ডট স্ট্রাকচার নয়। এখন সবার মাথায় হাত কেন? এটা তো দেখা যাচ্ছে অক্সিজেন 3টা সন্তুষ্ট, তাদের অক্টেট ফিল আপ হয়ে গেছে। সালফারও সন্তুষ্ট, তার অক্টেট ফিল আপ হয়ে গেছে। এখানে আসে একটা কনসেপ্ট যেটা আমি একটু দেখাতে চাই, যে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যে আমি বলেছি সেন্ট্রাল অ্যাটম ক্যান হ্যাভ 8 or more ইলেকট্রন এবং সেন্ট্রাল অ্যাটম ট্রাইস টু রিমেইন ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, যেখানে আমি লিখে রেখেছি সালফারের ক্ষেত্রে 6। আর আমরা দেখি সালফারের ক্ষেত্রে যে ওর কোভ্যালেন্সিটা এটা কিন্তু এখনো 6 হয়নি, এবং সালফার কিন্তু 2, 4, 6 কোভ্যালেন্সিতে থাকতে পারে যোজ্যতা। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এখনো 3টা এবং 8টা, তাহলে এটা এখনো 4টা যোজ্যতা তৈরি করেছে। তাহলে আমি যদি এই অক্সিজেনটা মুক্ত জরুরি ইলেকট্রনটা যদি এখানে ডাবল বন্ড হিসেবে ব্যবহার করি, তাহলে দেখা যায় এটা তার যোজ্যতা ইলেকট্রনটা বাড়াতে পারে। এখন আমরা দেখছি সালফারের সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু 10টি ইলেকট্রন, যেটা কোনো সমস্যা নেই, কারণ সেন্ট্রাল অ্যাটম 8টা অথবা তার থেকে বেশি ইলেকট্রন রাখতে পারে এবং সেন্ট্রাল অ্যাটম চেষ্টা করে তার সর্বোচ্চ যোজনী ধারণ করার। তাহলে এখানে সালফারের সর্বোচ্চ যোজনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 হয়ে গেছে।
এখন ব্যাপার হচ্ছে এটা কি শুদ্ধ? মানে এটা আমরা এখন কি বলতে পারবো এটা লুইস ডট স্ট্রাকচার অনুযায়ী এটা অ্যাপ্রোপ্রিয়েট? এখানে আমরা খেয়াল করি সবগুলাই অক্সিজেনই কিন্তু তাদের অক্টেট ফিল আপ করেছে এবং সালফার তার সর্বোচ্চ যোজনীতে আছে। কিন্তু এই যে একটা চার্জ এখানে আমরা দিয়েছি, এই চার্জটির হিসাব কিন্তু এখনো আমরা করিনি। তাহলে আবার সেই একই ফর্মাল চার্জ হিসাব করতে হবে। সালফারকে ১, পাশের এটমকে ২, এটাকে ৩, এটাকে ৪। এখন আমি একটা কনসেপ্ট এখানে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে অক্সিজেন যখন তার সর্বোচ্চ যোজনীতে চলে আসে, ডাবল বন্ড তৈরি করে ফেলে, তখন তার উপরে ফর্মাল চার্জটা সবসময় 0 হয়। এটা আমি বের করেও দেখাবো। এবং যখন অক্সিজেন একটা বন্ড তৈরি করে, ২ টার পরিবর্তে একটা বন্ড তৈরি করে, তখন তার মাথায় একটা নেগেটিভ চার্জ আসে। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লুইসের ডট স্ট্রাকচার। এখন আমি এটার ফর্মাল চার্জটা হিসেব করে দেখাবো যে ৩ এবং ৪ এর মধ্যে নেগেটিভ আয়নটা কেমনে আসছে। তাহলে আমি সালফারের জন্য ফর্মাল চার্জটা কি হবে? সালফার যোজিত ইলেকট্রন ৬, তার লন পেয়ার ইলেকট্রন ২ এবং ৪ টা বন্ড তৈরি করছে, তার মানে ৮ টা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে 0। ঠিক একইভাবে ২ নাম্বার অক্সিজেন, এটা আমি 2O দিয়ে বোঝানো চাচ্ছি ২ নাম্বার অক্সিজেন। ২ নাম্বার অক্সিজেনের ফর্মাল চার্জ, অক্সিজেনের যোজনী ৬, অক্সিজেনের লন পেয়ার ইলেকট্রন হচ্ছে ২ নাম্বারে ৪ টা এবং অক্সিজেন ৪ টা, ৪ টা বন্ড পেয়ার ইলেকট্রন তৈরি করে, যেটা সূত্র অনুসারে আমরা পাচ্ছি এখানে কত? 0। তাহলে আমি বলছিলাম যে অক্সিজেন যখন ডাবল বন্ড তৈরি করবে, অর্থাৎ ওর সর্বোচ্চ যোজনীর জন্য যেইটা প্রয়োজন সেভাবে যখন ও বন্ড তৈরি করবে, তখন ওর উপর ফর্মাল চার্জ হবে 0। এখন আমরা ৩ এবং ৪ এর জন্য দেখি। ৩ এবং ৪ এর ফর্মাল চার্জের মান একই হবে। কারণ সিমিলার অ্যাটম এবং তাদের মধ্যে লন পেয়ারও সেম, বন্ড পেয়ারও সেম। তাহলে এটার হিসাবটা হবে ৬ মাইনাস ৬ টা লন পেয়ার ইলেকট্রন এবং ২ টা, একটা বন্ড, তার মানে ২ টা ইলেকট্রন। তাহলে 2/2, এটা দাঁড়াচ্ছে -1। আশা করি এখন বুঝতে পারছি এই -1 টাই হচ্ছে যে এই ইলেকট্রন ২ টা, যেটা ৩ আর ৪ এর ফর্মাল চার্জ। এটাই হচ্ছে যে আসল লুইস ডট স্ট্রাকচার অথবা অ্যাপ্রোপ্রিয়েট লুইস ডট স্ট্রাকচার। আশা করি এখন SO3 মাইনাস, PO4 3 মাইনাস, এগুলা লুইস ডট স্ট্রাকচার তৈরি করতে পারবে। তাও আমি এটা লুইস ডট স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি, তোমরা এটা চেষ্টা করবে নিজেরা বুঝার যে এটা আসলে এইভাবেই হওয়ার কথা, যেটা আমি এতক্ষণ বুঝালাম। এটার ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচার হবে এভাবে। এবং PO4 3 মাইনাস একটা হবে। আশা করি এতটুকু বুঝা গেছে। এখন কার্বন ডাই অক্সাইড CO3 2 মাইনাস কার্বনেট আয়ন এবং সালফেট আয়ন, এই ২ টা আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে এই ২ টার স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হবে।
ঠিক সেম প্রসিডিউর। ফর্মাল চার্জ হিসাব করব এবং কোন অক্সিজেনের উপর চার্জটা দিতে হবে সেটা হিসাব করে বের করে ফেলবো। আশা করি এতটুকু সবার ক্লিয়ার এবং আশা করি ভিডিওটি সবার পছন্দ হয়েছে এবং ভিডিওটির মাধ্যমে লুইস ডট স্ট্রাকচার নিয়ে যত ধরনের জানার ছিল সবই আমি চেষ্টা করেছি আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার, যেন একটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে যে কোনো কম্পাউন্ডের যে কোনো স্ট্রাকচারের কম্পাউন্ডই আমরা লুইস ডট স্ট্রাকচার প্রাথমিকভাবে এবং চূড়ান্তভাবে বুঝতে পারবো যে এটি লুইস ডট স্ট্রাকচারের লেটেস্ট স্ট্রাকচার, যেটা সম্ভব, যেটা রেজোনেন্সের পরও এটাই সম্ভব, এটা আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। আশা করি এই কয়েকটি কম্পাউন্ডের যেগুলো আমি লাস্টে করিয়ে দিতে পারিনি সময় স্বল্পতার কারণে, সেটা তোমরা চেষ্টা করবে এবং চেষ্টা করবে কমেন্টের মধ্যে জানিয়ে দেওয়া যে এই চারটার লুইস ডট স্ট্রাকচারটা কি কেন এরকম হলো। আশা করি ভিডিওটি উপকৃত হয়েছ। আসসালামু আলাইকুম।